দর্শক, আজকের সন্ধ্যার বিশেষ আয়োজন নিটল টাটা টেবিল টকে আপনাদের প্রত্যেককে স্বাগত জানাচ্ছি। আমি জামিল আহমেদ। আমরা আজকে এই সময়কালের রাজনৈতিক প্রেক্ষাপটে কিছু বিষয় নিয়ে কথা বলতে চাই, আগামী নির্বাচন, রোডম্যাপ সহ অন্যান্য বিষয়, এবং সঙ্গত কারণে আমরা তিনজন বিশিষ্ট রাজনীতিবিদকে আজকে আমন্ত্রণ জানিয়েছি। আমাদের সাথে আজকে আলোচনায় যোগ দিচ্ছেন, আমার সামনে আছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির ভাইস চেয়ারম্যান ইনাম আহমেদ চৌধুরী, আপনাকে স্বাগত জানাচ্ছি। ধন্যবাদ। এবং তার পাশে আছেন জাতীয় পার্টির চেয়ারপারসনের উপদেষ্টা ব্যারিস্টার শামীম হায়দার পাটোয়ারি, আপনাকে স্বাগত জানাচ্ছি। এবং আমার ঠিক বাইরে আছেন জাতীয় সমাজতান্ত্রিক দল জাসদের সাধারণ সম্পাদক শিরিন আক্তার এমপি, আপনাকেও স্বাগত জানাচ্ছি। ধন্যবাদ। ধন্যবাদ আপনাকেও। স্যার, আমি আপনার কাছে যেতে চাই। বিশেষ করে আমরা গত কয়েক সপ্তাহ ধরেই বিশেষ করে নির্বাচন কমিশন রোডম্যাপ ঘোষণার পর থেকেই এই বিষয়গুলো বিভিন্ন গণমাধ্যমে আলোচিত হচ্ছে। আপনি অন্যান্য জায়গায় কথা বলছেন, যেই পলিটিক্যাল অ্যাক্টিভিটিগুলো চলছে, নির্বাচনকে ঘিরেই সদস্য সংগ্রহ অভিযান চলছে আপনার দলের, আমরা বিভিন্ন জেলায় দেখছি। তারপরে একটি ভিশন উপস্থাপিত হয়েছে যেটি নিয়ে ব্যাপক আলাপ আলোচনা, রিয়াকশন পলিটিক্যাল পার্টিগুলোর হয়েছে। তার কিছুদিন পরেই ইলেকশন কমিশন রোডম্যাপটি ঘোষণা করলো, সেখানেও কিন্তু পলিটিক্যাল পার্টিগুলোর সাথে একটা ডায়ালগের শিডিউলও দেওয়া হয়েছে, আমরা দেখেছি। সামগ্রিকভাবে এই অ্যাক্টিভিটিগুলোকে আপনি কিভাবে দেখছেন? প্রকৃতপক্ষে আগামী সাধারণ নির্বাচন এটা শুধু জাতির রাজনীতির আকাশে নয়, জাতীয় আকাশে, ভাগ্যাকাশাই বলবো, সবচেয়ে বড় প্রশ্ন এখন। এবং স্বভাবতই এটা নিয়ে বিভিন্ন ক্ষেত্রে আলোচনা হচ্ছে। জাতীয় যে পার্টিগুলোর ভেতরে তো আলোচনা হচ্ছেই, রাজনৈতিক দলগুলোর ভেতরে, কিন্তু এছাড়াও এই আলোচনাটা কিন্তু সর্বস্তরে ছড়িয়ে গেছে, দেশে বিদেশে সব জায়গায় বলুন না কেন। আমরা সবাই এই আগামী নির্বাচনের দিকে তাকিয়ে আছি। এর বিভিন্ন কারণও আছে। যে কারণটা হচ্ছে যে গত যে নির্বাচন হয়েছিল সেটা ঠিক গ্রহণযোগ্যভাবে হয়নি, নির্বাচন প্রশ্নবিদ্ধ ছিল, যার জন্য এবার সবাই ক্ষমতাসীন দল আছেন এবং তাছাড়া যারা বিরুদ্ধ পার্টি আছেন তারাও সবাই, এবং জনগণ আমি বলবো, তারা সবাই খুব এ ব্যাপারে যদি শুধু চিন্তিত আছেন তা নয়, সম্পৃক্ত কিছু হয়ে আছে। সুতরাং এটা একটা বড় প্রশ্ন আজকে আমাদের। তাই নিয়ে আপনি যেটা বললেন আলোচনা হচ্ছে, তা অবশ্যই আলোচনা হচ্ছে। তো এখন কথা হচ্ছে যে এই যে আলোচনা হচ্ছে, এর প্রধান কারণ হচ্ছে যে আমরা একটা সাধারণ নির্বাচন করতে চাচ্ছি, পেতে চাচ্ছি, যে সাধারণ নির্বাচন প্রশ্নবিদ্ধ হবে না, যে সাধারণ নির্বাচন জনগণের কাছে, সবার কাছে গ্রহণযোগ্য হবে, গ্রহণ করবে, এবং প্রত্যেকটা আমাদের 65 আপনার কনস্টিটিউশনের 65 ধারা অনুযায়ী যে নির্বাচিত হয়ে আপনার পার্লামেন্টের সদস্যরা তারা আসবেন, পার্লামেন্টে আসবেন, এবং একটা সত্যিকারের জনপ্রতিনিধিত্বমূলক পার্লামেন্ট দেশের কর্ণধার হয়ে থাকবেন। এবং তার জন্য যেসব প্রস্তুতিমূলক কাজ করা দরকার, তারই জন্য এইটা প্রয়োজন হয়ে দাঁড়িয়েছে, কথাবার্তা হচ্ছে। তো এখন যেটা আপনি বললেন যে রোড ম্যাপের কথা, যে নির্বাচন রোড ম্যাপ ঘোষণা করেছে, আসলে রোড ম্যাপটা হচ্ছে কি, তারা যেটা ঘোষণা করেছেন তাদের যে কর্তব্যগুলো, অ্যাকশন প্ল্যানটা বলতে পারেন। অ্যাকশন প্ল্যান এখানে ঠিক ওইভাবে ওটা হয়তো নয়, কিন্তু ম্যাপটা কি, ম্যাপটা হচ্ছে যে এখানে ম্যাপটা থাকলে রোড হতে পারে। তো আমাদের যে রোড হচ্ছে লিডস টু ডেস্টিনেশন, আমাদের ডেস্টিনেশনটা কি? আমাদের ডেস্টিনেশন হচ্ছে একটা গ্রহণযোগ্য পার্টিসিপেটরি, আশা করি পার্টিসিপেটরি ইলেকশন হবে, যেখানে সবাই নির্দ্বিধায় ভোট দিতে পারবে, যেখানে ভোটকালীন সরকার কোনো দিকে পক্ষপাতিত্ব করবেন না। আর তৃতীয়ত হচ্ছে যে এখানে সবাই যাতে একটা লেভেল প্লেইং ফিল্ড পায়, সবাই যাতে সমান স্তরে অংশগ্রহণ করার সুযোগ সুবিধে পায়। এই তিনটি হচ্ছে কথা। এবং এই তিনটে আপনার যে কেবল লক্ষ্যস্থল রেখে আমাদের রোডটা হবে, সেদিক দিয়ে এগোতে হবে। রোড ম্যাপ হচ্ছে তাই হবে বলে আমরা ধারণা করছি। কিন্তু এই ঘোষিত রোড ম্যাপে কি তার রিফ্লেকশন আপনি দেখতে পেয়েছেন? দেখা যাচ্ছে তাদের কর্মপ্ল্যান করেছেন, সেটা তো করতেই হবে। যেগুলো যে 7টি স্টেপ তারা স্লোট দিয়েছেন, সেগুলো তাদের তো মানে না করা ছাড়া উপায় নেই, সেগুলো করতেই হবে। কিন্তু আসল যে জিনিসটা হচ্ছে যে এই যে একটা নির্বাচনকালীন সরকার যেটা নিরপেক্ষ হবে, তার কি করে নিশ্চয়তা বিধান করা যেতে পারে, এবং দ্বিতীয়ত হচ্ছে একটা লেভেল প্লেইং ফিল্ড কি করে আসতে পারে, হতে পারে, যেখানে সবাই সমান অধিকার, সমান সুযোগের ভিত্তিতে অংশগ্রহণ করতে পারেন। এবং আরেকটি কথা হয়ে গেছে, এখন বড় হয়ে দেখা দিচ্ছে, সেটি হচ্ছে প্রত্যেকে যাতে নির্ভয়ে ভোট দিতে পারেন। কারণ দেখা যাচ্ছে বিভিন্ন কারণে
আপনারা সবাই অবগত আছেন, বিভিন্ন কারণে সেই হামলা মামলা ইত্যাদি বিভিন্ন কারণে অনেকেই ভীত হয়ে আছেন, শঙ্কিত হয়ে আছেন, দুশ্চিন্তাগ্রস্ত হয়ে আছেন। এবং এরই জন্য সেটাও আমাদের দূর করতে হবে। এটি একটা ইম্পর্টেন্ট ফ্যাক্টর আপনি মনে করছেন, এবং এই কথাগুলো কি আপনারা নির্বাচন কমিশনের সাথে যখন সংলাপ হবে, আপনার দলেরও নাম আছে সেখানে, সেই সময় কি তাদের কাছে প্লেস করতে চাইছেন, না অন্য কোনো ফোরামে সেটা নিয়ে আলাপ করতে চাইছেন? প্লেস হবেই, আচ্ছা, কিন্তু কথা হচ্ছে এটা আগ থেকে আপনার নির্বাচন কমিশনকে বলা হচ্ছে এবং বুঝিয়ে দেওয়া হচ্ছে যে আপনারা ওই পয়েন্টস গুলো মনে রাখুন। আচ্ছা, ওটাই হচ্ছে আপনাদের গন্তব্যস্থল, ওটাই হচ্ছে আপনাদের ধ্রুব তারা, যে আপনাদের দিক নির্দেশনা দেবে। ধন্যবাদ স্যার, আমি আরো শুনবো আপনার কাছ থেকে। আমি একটু শিরিন আপনার কাছে যেতে চাই। বিশেষ করে আমরা এই স্টুডিওতেই গত কয়েক সপ্তাহ ধরে, যেটি শামীম বললেন, আমরা আলাপ করছি এই প্রসঙ্গ নিয়েই। পলিটিক্যাল পার্টিগুলোর অ্যাক্টিভিটি আমরা গতকাল বা পরশুদিন শুক্রবারে জাসদের একটি অ্যাক্টিভিটি দেখলাম, সেই সবগুলোই নির্বাচনমুখী কথাবার্তা, কর্মকাণ্ড চলছে। কিন্তু আপনার একটি ছোট্ট জিনিস আমি তুলে ধরতে চাই, যেটি আমাদের এখানে যারা বিরোধী দলের বা বিএনপির পক্ষ থেকে যারাই আসেন, তারা বারবার লেভেল প্লেইং ফিল্ডের কথাটি তুলে ধরতে চাইছেন। আপনি সামগ্রিকভাবে কিভাবে দেখছেন? ধন্যবাদ। নির্বাচন সামনে, স্বাভাবিকভাবে নির্বাচনের রোড ম্যাপ এটা গুরুত্ব পাবে, এটাই স্বাভাবিক। এবং নির্বাচনটা কিরকম ভাবে হবে সেক্ষেত্রে মানুষ সব, সোজা কথায়, প্রথমত একটি গ্রহণযোগ্য নির্বাচন আমরা চাই, এবং সেখানে সবাই সমান সুযোগ নিয়ে সমানভাবে নির্বাচনে অংশগ্রহণ করবেন, এটা হচ্ছে সাধারণ নীতিমালার কথা। এবং নির্বাচনকালীন সরকার, একটু আগে আমাদের শ্রদ্ধেয় রাম ভাই যে কথাটি বললেন, যে নির্বাচনকালীন সরকারের কথা তিনি বললেন যে সেটি কেমন হবে, এবং সেটি বলার আগে তিনি আবার দুটো প্রশ্ন দিয়ে দিয়েছেন, যে গত নির্বাচনটি প্রশ্নবিদ্ধ একটি নির্বাচন ছিল। আমি প্রথমে সেই জায়গাটা বলে নিই যে প্রশ্নবিদ্ধটা কেন হলো। যদি বিএনপি নির্বাচনে আসতেন তাহলে এই নির্বাচন প্রশ্নবিদ্ধ হতো না হয়তো বা, কিন্তু তারপরেও সেটা নির্বাচিত হলো। এবং আমার ৬৫ ধারায় যেমন সংবিধানে লেখা আছে নির্বাচন করে নির্বাচিত প্রতিনিধিরা সংসদে বসবেন, আবার একইভাবে বলা আছে যদি কোনো প্রার্থী না থাকে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হবেন। সেক্ষেত্রে আমি মনে করি না যে 14 সালের নির্বাচনে যারা বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচন করেছেন, নির্বাচিত হয়েছেন, তারা কোনো অবৈধ কাজ করেছেন। সুতরাং সেই দিক থেকে এই 14 সালের নির্বাচনকে প্রশ্নবিদ্ধ করবার কোনো জায়গা আছে বলে আমি মনে করি না। তারপরে একটি কথা, যে একটি বড় দল সেখানে অংশগ্রহণ করেনি, এবং আমরা সেটা মনে করি যে এবারকার নির্বাচনে সেটি হওয়া দরকার, সকলেই নির্বাচনে অংশগ্রহণ করা দরকার। কিন্তু প্রশ্নটা হচ্ছে যে নির্বাচনে যে অংশগ্রহণ করবেন আপনি, তার নমুনাগুলো আপনি খুঁজে পান কিনা, সেই পরিবেশটা আপনি দেখতে পাচ্ছেন কিনা, সেই পরিবেশটা থাকবে কিনা, এইটি হচ্ছে বড় কথা। যেমন করে আমরা গত 14 সালের নির্বাচনের আগে যখন সংবিধান সংশোধন হয়েছে, বারবার করে যখন বিএনপিকে ডাকা হয়েছে, সেখানে কিন্তু বিএনপি যাননি, তারা তাদের কথা বলেননি, এবং তাদের কথায় মনে হচ্ছিল যেন যখন সময় পার হয়ে যাবে তখন একটা আন্দোলন শুরু করে দিয়ে সরকারের পতন ঘটিয়ে দিলে তারপরে তারা যেভাবে মনে করেন সেভাবে সেটা করবেন। কিন্তু গতবারে সেটা হয়নি, সেটা হতে দেওয়া হয়নি, সেটা হয়নি। এবং তারপরে যে ঘটনাটি ঘটতে পারত, যে ঠিক আছে একটি নির্বাচন হলো এবং সেটা সাংবিধানিকভাবে আমাদের গণতান্ত্রিক উপায়ে নির্বাচনের জন্য, নির্বাচন পরবর্তী সময় সরকার বিরোধী আন্দোলন তো হতেই পারে, এটা হওয়া স্বাভাবিক। কিন্তু আমরা দেখলাম যে তা না করে বিএনপি তার 92 দিনের যে একটা বিশাল একটা, মানে ভীষণ রকম একটা অবস্থা তৈরি করে দিয়েছিল, নেতিবাচক অবস্থা আমরা বলবো, জ্বালাও পোড়াও ইত্যাদি সমস্ত কিছু মিলিয়ে, সেই জায়গাটা মনে হয় যে আমরা যে আজকে বলছি যে একটা নির্বাচন হবে গ্রহণযোগ্য, সমান সুযোগ, এই নির্বাচনটিকে আমরা সেটা করতে পারবো কিনা। এবং সেটা করতে যেই আবার ওই প্রশ্নটি আসছে নির্বাচনকালীন সরকার। নির্বাচনকালীন সরকারের ব্যাপারে সংবিধানে খুব স্পষ্ট করে বলা আছে এখন কিভাবে সরকার হবে, সেই সময় কোন সরকার কিভাবে পরিচালিত হবে, সরকার কিভাবে সেই সময়কার কার্যক্রম পরিচালনা করবে, এবং মূল দায়িত্ব হচ্ছে নির্বাচন কমিশনের নির্বাচনকে পরিচালনা করবার। সুতরাং নির্বাচনকে ততটুকু স্বাধীন করে দেয়া, নির্বাচনকে শক্তিশালী করা, এবং সেই জায়গায় আমার মনে হয় যদি আইনের দিক থেকে কোনো সংস্কার, কোনো কিছু করতে হয়, এই যে এখন নির্বাচনী রোডম্যাপে তারা আমাদের সঙ্গে আলোচনা করবে বলেছে, রাজনৈতিক দলগুলোর সঙ্গে, সামাজিক সংগঠনগুলোর সঙ্গে, তারা যদি মনে করে নির্বাচন কমিশনকে শক্তিশালী করবার জন্য আরো পদ্ধতি দরকার, পথ দরকার, তাহলে সেগুলো সেখানে দেওয়া যেতে পারে এবং আমরা সেটা করে নিতে পারি। এবং সেই দিক থেকে নির্বাচনের সময় বা নির্বাচনের আগে পরে আমরা
আন্দোলনের নামে জ্বালাও পোড়াও হরতাল এই সমস্ত কার্যক্রমগুলো যদি বাদ দিই এবং আমরা ভোট দিতে পারবো নির্বিঘ্নে, এই কথাটা যদি বলতে পারি, আমার মনে হয় নির্বিঘ্নে ভোট দেওয়ারও সুযোগ থাকবে। আর মামলা হামলার কথা যদি বলেন, সুনিশ্চিত করে কারোর উপরে যদি কোনো মামলা থাকে, সেই মামলার জন্য তো কারো কিছু করবার উপায় নেই। আপনি ধ্বংস করবেন, আপনি জ্বালাও পোড়াও করবেন, আপনি হত্যা করবেন, তো আপনার নামে তো মামলা থাকবেই। সুতরাং সেই ক্ষেত্রে একরকম বিচার পাওয়ার চিন্তা করাটা ঠিক হবে না। এবং একইভাবে বলবো, আজকে যারা যুদ্ধ অপরাধী বাংলাদেশে, তারা বাংলাদেশে নির্বাচন করবে, এইটা আর আমরা চিন্তাই করতে পারি না। আমরা জামাতে ইসলামীকে নিষিদ্ধ করেছি, আমরা জামাতে ইসলামী বাংলাদেশের নামে যে সংগঠনটি এখনো ক্রিয়াশীল রয়েছে বিভিন্ন ষড়যন্ত্র করবার ক্ষেত্রে, সুতরাং তারা নির্বাচনে অংশগ্রহণ করবে এটা আমরা মনে করতে পারি না। সেই দিক থেকে আমার মনে হয় আমাদের বিবেচনা করা দরকার। ধন্যবাদ আপা। আমি শামীম ভাইয়ের কাছে আসতে চাই। বিশেষ করে এই আলোচনা বারবারই উঠে আসছে যে নির্বাচন কমিশনের সংলাপের সময় এই আলোচনাগুলো উঠে আসবে আবারও, তখন প্রয়োজনে সংস্কার, সংবিধান সংশোধনী, এগুলির ব্যাপারে মানুষের মধ্যে এখন কিন্তু অপশনস, আমাদের মধ্যে আইনের সাথে সংশ্লিষ্ট এখানে অনেকগুলো বিষয় আছে। একটা হচ্ছে নির্বাচন কমিশনের নিজেরও অনেক লিমিটেশন আছে। নির্বাচন কমিশন কিন্তু আমরা যে সরকারটা বলছি, বিএনপি বলছে, এটার ব্যাপারে নির্বাচন কমিশনের খুব বেশি কিছু করার নাই। জিনিসটা পলিটিক্যাল। অনেকগুলো জিনিস এখানে আছে, যেমন আর্টিকেল 65 এর ব্যাপারটা আসছে। আর্টিকেল 65 বলা আছে ডাইরেক্ট ইলেকশন হতে হবে, সেখানে বিনা প্রতিদ্বন্দ্বিতা হয়তো কোনো বাধা নেই, অবশ্যই বাধা নেই। তাই বলে কি 154 জন কি খুব দৃষ্টিকটু না? আমার ব্যক্তিগত অভিমত যে আইনে বাধা থাকুক না থাকুক, লিগাল ইললিগাল, যে এটা দৃষ্টিকটু, এ বিষয়ে কোনো সন্দেহ নাই। এখন কয়েকটা জিনিস আমাদের সবার আলোচনা এড়িয়ে যাচ্ছে। সামনের ইলেকশনের আমাদের সংবিধানে এরকম একটা ক্লজ আসা উচিত আমাদের ভবিষ্যৎ বাংলাদেশের জন্য। কত পার্সেন্ট বিনা প্রতিদ্বন্দ্বিতা হতে পারবে 300 জন এমপির মধ্যে, এরকম একটা বেঞ্চমার্ক আমার কাছে মনে হয়। কত পার্সেন্ট ভোট কাস্ট হওয়া প্রয়োজন? পৃথিবীর অনেক দেশেই আছে এত পার্সেন্ট ভোট কাস্ট না হলে ইলেকশন হবে। এটা রাফলি কত? রাফলি যদি বলা যায় 50-60 একটা স্টার্টিং পয়েন্ট হতে পারে। তো সেটা আলোচনার বিষয়। সেই বিষয়ে কিন্তু কোনো মহলই কিচ্ছু বলছে না, টোটালি সাইলেন্ট। লাস্ট টাইম ইলেকশনটা অবশ্যই অবৈধ সরকার না, এটা সুপ্রিম কোর্টে বলেছে। তবে সুপ্রিম কোর্টের মানে হাইকোর্টে বলেছে, এবং হাইকোর্টের অনেকগুলো অবজারভেশন ছিল। সেই অবজারভেশনগুলো আমাদের আলোচনায় কখনো গুরুত্ব পায়নি, যে নেক্সট ইলেকশনগুলো কিভাবে রিফ্লেক্টিভ করা যায়। অনেকগুলো গাইডেন্স ছিল, সেটা মিডিয়া অ্যাটেনশনও পায়নি। ফ্রি ফেয়ার ইলেকশন বলতে বোঝায় রিফ্লেক্টিভ ইলেকশন, ইনক্লুসিভ, কম্পিটিটিভ ইলেকশন, পার্টিসিপেটরি ইলেকশন। এই তিনটার একটাও আমাদের লাস্ট ইলেকশনে ছিল না। এটার জন্য আওয়ামী লীগ একা দায়ী না, এটার জন্য বিএনপিও দায়ী। বিএনপি যদি হঠাৎ করে লাস্ট মিনিট ইলেকশনে না যায় বা অন্য কোনো দল না যায়, তাহলে সেখানে আওয়ামী লীগের খুব বেশি কিছু করার থাকে না। সাংবিধানিক বাধ্যবাধকতাও আছে। আবার সংবিধান সম্পর্কে বাবা সাহেব আম্বেদকর বলেছেন যে সংবিধানটা ভালো খারাপ এটা ইম্পর্টেন্ট না, কে চালাচ্ছে এটা ইম্পর্টেন্ট। আমেরিকার সংবিধানে এতটুকু, আমাদের 4-5 পাতা মনে হয় স্যার, তাই না স্যার? তো ভালো জানবেন। কিন্তু তাদের কখনো ডিসরাপশন হয়নি। চায়নার সংবিধান তারও ছোট, কখনো ডিসরাপশন হয়নি। ইংল্যান্ডের তো কোনো সংবিধানই নাই, কিছু কনস্টিটিউশন ইম্পর্টেন্ট ডকুমেন্ট আছে, তাদের 800 বছরে কখনো ডিসরাপশন হয়নি। তো আমাদের এভরি টাইম ডিসরাপশন হচ্ছে। কারণ এই বিষয়ে এটার দ্বারা অবশ্যই আওয়ামী লীগ, বিএনপি বড় দলগুলোকে নিতে হবে, কারণ যারাই ক্ষমতায় ছিল তারাই এই ডিসরাপশনটা করেছে, ভিজিবলি করেছে। কম্পিটিটিভ না থাকার সমস্যাগুলো হচ্ছে অনেকগুলা। ছোট একটা উদাহরণ দিব, যেমন আমাদের টিউনার সাহেব যে হ্যারাসমেন্টটা হলেন, টিউনার সাহেব আপাত দৃষ্টিতে আমার মনে হচ্ছে আওয়ামী ঘরানার বাইরের লোক না। আবার যিনি তার বিরুদ্ধে মামলা করেছে উনিও কিন্তু আওয়ামী লীগ। হ্যাঁ, তো কাকের মাংস খাওয়ার মতো একটা বিষয় হয়ে যাচ্ছে। সেরকম একটা চিকুনগুনিয়া নিয়ে আমি বলেছিলাম, জাস্ট 2 সপ্তাহ আগে ওষুধ দিলে আমাদের অন্তত 5 লক্ষ লোক চিকুনগুনিয়া এফেক্টেড হতো না, যেটিকে 10 দিনের মধ্যে অ্যাড্রেস করার কথা বলা। অবশ্যই যতই করেন আপনি, বাট ড্যামেজ হ্যাজ বিন ডান। এখন আমাদের রাষ্ট্রীয় কাঠামোতে আমরা উন্নয়নের প্রশংসা করছি, সরকারের প্রশংসা করছি, সবার প্রশংসা করছি। চিকুনগুনিয়া একটা জিনিস বাড়ছে, মশা বাড়ছে, এটা বলার মতো লোক আমাদের নেই, বিকজ ভয়েসটা রেজ করার স্কোপ কমে গেছে, কম্পিটিটিভনেস নাই। অমর্ত্য সেন বলছে সমাজের সব জায়গায় ভয়েস থাকতে হবে। যখন চায়নায় মাও সেতুং তার গ্রেট লিপ ফরওয়ার্ড করলেন, তখন সাংবাদিকদের কাছে স্পেসিফিক ইনফরমেশন ছিল যে একটা দুর্ভিক্ষ আসতেছে, যে পরিমাণ খাদ্য মজুদের কথা বলা আছে সেই পরিমাণ খাদ্য মজুদ নাই, ঘাটতি আছে, কিন্তু কোন সাংবাদিককে এটা ছাপাতে দেওয়া হয়নি, বিকজ অফ দ্য অথরিটেরিয়ানিজম। এবং আলটিমেটলি চায়না একটা বিশাল দুর্ভিক্ষ হলো, মাও সেতুংয়ের মতো লোকের মূর্তি ভেঙে ফেলা হলো চায়নায়। তো এটা হচ্ছে গিয়ে আমাদের কম্পিটিটিভনেস, ইনক্লুসিভনেস না থাকার ফলাফল। সামনের ইলেকশনে আমরা সবাই চাই বিএনপি আসুক, তবে হ্যাঁ, বিএনপি আসার জন্য তাদেরকে কিছু আসার প্ল্যাটফর্ম দিতে হবে, তাদের কিছু দাবি, অযৌক্তিক দাবি করলে সেটা মানে হয় না। এখানে একটা বড় সমস্যা আছে রাজনৈতিকভাবে। সমস্যাটা সমাধান করার প্রবলেমটা হচ্ছে
এই মুহূর্তে সাংবিধানিকভাবে সংসদে বিএনপি রিপ্রেজেন্টেশন নাই, তাহলে আপনি একটা সর্বদলীয় সরকার যদি করেন, নির্বাচনকারী সরকার যেটাই বলে, যদিও আমার ব্যক্তিগত সংবিধানে এগুলোর কোনোটারই সুযোগ নেই। ইভেন লাস্ট টাইম মাননীয় প্রধানমন্ত্রী যেটা করেছিলেন সেটাও সংবিধানে আছে কিনা আমার মানে দেখতে হবে, কিন্তু আলোচনার ভিত্তিতে একটা জায়গায় হতে পারে, সেটা তো ঐক্যমত হতে হবে। যেমন 91 সালে হয়েছিল। এখন বড় একটি দল যদি আওয়ামী লীগ বলে আমি ঐক্যমত হব না, তাহলে তো হবে না। আমরা একটা বিরতি নিয়ে ফিরতে চাই, আবারও তিনজন কথা বলবেন এবং দর্শক আপনারা থাকবেন আমাদের সাথে আজকের এই নিটোল টাটা টেবিল টকে। আমরা আবার ফিরলাম আজকের নিটোল টাটা টেবিল টকে। মূলত নির্বাচনমুখী অ্যাক্টিভিটি, রোড ম্যাপ সহ বিভিন্ন বিষয় আমরা একটা ওভারভিউ তিনজনের কাছ থেকে শুনলাম। আমি ইনাম আহমেদ চৌধুরী আপনার কাছে আবারও ফিরে আসি, বিশেষ করে আপনি যেই কতগুলো ইম্পর্টেন্ট এজেন্ডা তুলে ধরেছিলেন প্রথম আলোচনার সময়, কিন্তু এগুলো আমরা যেটা দেখছি যে আপনার দলের পক্ষ থেকে বলা হচ্ছে যে এখন লেভেল প্লেইং ফিল্ড কিংবা একটা সম সুযোগ তৈরির ক্ষেত্রে ইলেকশন কমিশনেরও কিছু রোল প্লে করবার আছে, কিন্তু যে রিয়াকশনটি গণমাধ্যমে এসেছে ওনারা বলছেন যে তফসিল ঘোষণার আগে তারা কিছু করতে পারছেন না। এই আলোচনার ক্ষেত্রে পরবর্তীকালে আপনাদের পজিশনটা কি? হ্যাঁ, আমি এর আগে আরেকটা কথা একটু সাবধান বলতে চাচ্ছি, জাস্ট ব্যাখ্যা দেওয়ার জন্যে, যে মামলা হামলা যেটা ব্যাপারটা হচ্ছে কি, আপনারা ধরুন যে সেনা সমর্থিত কেয়ারটেকার সরকারের সময় যেগুলো মামলা হয়েছিল সেগুলো কিন্তু বিএনপি নেত্রী এবং কর্মীদের মধ্যে যেগুলো হয়েছে সেগুলো রয়ে গেছে, কিন্তু অন্যান্য দলের এগুলো বিশেষ করে আওয়ামী লীগের উজ্জ্বল হয়ে গেছে। দ্বিতীয়ত কোনো স্পেসিফিক যদি থেকে থাকে, নিশ্চয়ই স্পেসিফিক কোনো মামলা কারো বিরুদ্ধে কোনো ক্রাইমের জন্য যদি হয়ে থাকে সেটা নিশ্চয়ই করা উচিত, কিন্তু যেগুলো রাজনৈতিক প্রণোদিত হচ্ছে, উদ্দেশ্য প্রণোদিত, সেটা খুব পরিষ্কার বোঝাই যাচ্ছে এবং জনগণও সেটা জানে, সবাই সেটা জানে। এটা হচ্ছে আমরা সেগুলোর কথা বলছি। এই যে ধরুন একজন এমপি কিছুদিন আগে বললেন যে আমি ক্রস ফায়ারে দিয়ে দিয়েছি, নাম্বার মেনশন করে বলেছে এতজনকে, 5 জনকে দিয়ে পেপারে বিজ্ঞাপন দিয়ে ক্ষমাও চেয়েছেন দেখলাম। কিন্তু বিজ্ঞাপন দিয়ে ক্ষমা চাওয়া অন্য ব্যাপার, কথা হচ্ছে যে ফ্যাক্টটা তো তিনি বলে দিলেন। মানে ফ্যাক্টটা বলে দেন একটা বড় জিনিস, চিন্তা করে দেখেন। বলছে সবাই চুপ হয়ে আছে, এই যে সবাই চুপ হয়ে আছে, আপনি চিন্তা করে দেখুন এটা কোথায় আপনার আইনের শাসন কোথায় থাকবে। যে ব্রিটিশ পার্লামেন্টে যে প্রশ্নগুলো এসেছে আপনারা নিশ্চয়ই দেখেছেন, তারা সরকার থেকে বলেছেন, তারা কিন্তু এটা পরিষ্কার বলেছেন যে এই জিনিস তারা দেখতে চাইছেন। হিউম্যান রাইটসের ব্যাপারটা অত্যন্ত বড় জিনিস। হিউম্যান রাইটসটা আপনার যদি হিউম্যান রাইটস না থাকে তাহলে কিন্তু ভোট দেওয়ার সময় ভোট নির্ভয় নির্বিঘ্নে ভোট দিতে লোকেরা পারছেন না, এটা একটা জিনিস। তার উপর আরো কতগুলো রয়েছে জিনিস, আপনার ধরুন যে রেসপন্স, যেটা আমি ব্যারিস্টার পাটোয়ারি সাহেব যারা বললেন যে ওই যে অমর্ত্য সেন বলছে প্রত্যেকটা লেভেলে কিন্তু এটা রেসপন্স থাকবে, এটা পলিটিক্যাল লেভেল। এটা আমি আগেও বলেছিলাম ওই ক্ষেত্রে যে আপনার ধরুন আপনার ধরুন কৃষকদের মধ্যে, চাষিদের মধ্যে, আপনারা চিকনগুনিয়ার কথা বললেন, সাধারণ নাগরিকের মধ্যে বিভিন্ন রকম, এগুলো হচ্ছে আপনার কিছুটা রেসপন্সিবিলিটিতে, কিছুটা দায়বদ্ধতা থেকে এগুলো প্রশ্ন আসে। এখন কথাটি হচ্ছে যে আসলে আমরা খুব বড় কিছু নয়, কথা হচ্ছে যে এমন সরকার যেটা আপনার দলগতভাবে চিন্তা করবেন না। এখন কথা হচ্ছে যে যদি সরকারের সময় যদি মন্ত্রী থাকেন, এমপি থাকেন, তারা নিজস্ব তাদের চালাতে থাকেন, তারপর এই ধরনের কথাবার্তা মাননীয় সংসদ সদস্যরা বলেন, তাহলে তো নিশ্চয়ই আপনারা বুঝতে পারছেন যে ঠিক একটা গণতান্ত্রিক আবহ সৃষ্টি হচ্ছে। এই ফ্যাক্টরগুলোকে আপনি মনে করছেন যার জন্য কিন্তু ওই যে 153-154 জন্য যথার্থই সেটা উল্লেখ করেছেন, এই যে এটা কিন্তু ওই কারণেই গণতান্ত্রিক পরিবেশ থাকলে আমাদের স্কুলের ম্যানেজিং কমিটি নির্বাচনে আপনার হই রই হয়ে যায়, পার্লামেন্টের লোক আসবেন না, এটা ঠিক আসলে কিন্তু ওটা ঠিক গ্রহণযোগ্য ওইভাবে হয় না। আমি স্যার একটু শামীম ভাইয়ের কাছে একটু আসতে চাই। আপনি উনিও যেটা বললেন স্যারও যে মানবাধিকার সুশাসনের বেশ কিছু চ্যালেঞ্জ যেমন আছে, শুধু নির্বাচন দিনের কন্ডাক্ট করাই নয়, আরো বেশ কিছু বাস্তবতা আছে যেগুলো নিয়ে আলাপ, আপনি অনেকগুলো পয়েন্ট রেজ করেছেন যেগুলো আলাপগুলো হচ্ছে না সমাজে। তো এই যে সময় সামনে আছে শামীম ভাই, এই আলোচনার চ্যালেঞ্জগুলো কতটুকু, কে ফ্যাসিলিটেট করবে এটি? না, এটা মানে নির্বাচন কমিশন কোনো ক্ষেত্রে এটা ফ্যাসিলিটেট করতে পারে। আমাদের সাম্প্রতিক সময়ে মানবাধিকার সিচুয়েশন এক্সট্রিমলি খারাপ এটা আমি বলবো না, তবে এনফোর্স ডিসঅ্যাপিয়ারেন্স, যেটা অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল বা অন্যান্য ইন্টারন্যাশনাল অর্গানাইজেশনগুলো সবচেয়ে ওয়ার্স্ট ফর্ম অফ হিউম্যান রাইটস ভায়োলেশন বলে, এটার কিছু ইনস্ট্যান্ট আছে এবং পলিটিক্যাল পার্টির সাথে কানেক্টেড এবং এটা অনেক বাড়িয়ে বলে অনেকে, কিন্তু কিছু আছে এই বিষয়ে অস্বীকার করার কোনো উপায় নেই। এবং আপনার পাকিস্তানে যখন এরকম এনফোর্স ডিসঅ্যাপিয়ারেন্স হলো, এটা আমাদের জন্য লজ্জাজনক যে আমাদের পাকিস্তানের রেফারেন্স নিয়ে আসতে হয়। তখন ওই একজন মা, এটা সবাই জানেন আপনারা, যে মা তার ছেলের ছবি নিয়ে ইফতিখার সাহেবের সামনে দাঁড়ালেন
আর ইফতেখার সাহেব বললেন যে না, পুলিশ কাউকে ধরে নিতে পারবে না, এনফোর্স ডিসঅ্যাপিয়ারেন্স করলে সেটা কনসার্ন অথরিটিকে রেসপন্সিবল করতে হবে। ওনাকে স্যাক করে দিলেন, পারভেজ মোশাররফ আই থিংক মনে হয়। আচ্ছা, উনি চিফ জাস্টিস ছিল ইফতেখার সাহেব, এবং সাথে সাথে পুরো পাকিস্তানের সমস্ত লয়াররা রাস্তায় ওইদিন নেমে যায় এবং পুরো জুডিশিয়ারি কলাপস করে এবং ইফতেখারকে আবার রিইনস্টিট করতে বাধ্য হয়। আলটিমেটলি পারভেজ মোশাররফ তার ক্ষমতা ছেড়ে দেয়। সো এনফোর্স ডিসঅ্যাপিয়ারেন্স ইজ সামথিং ভেরি ব্যাড। ইন্দিরা গান্ধীর সময় এনফোর্স ডিসঅ্যাপিয়ারেন্স ঘটনা ঘটেছিল যখন উনি ইমার্জেন্সি ঘোষণা করলেন, তখন একজন জাজ বিচারপতি খান্না, উনি তখন সুপ্রিম কোর্টের জাজ ছিলেন এবং ওনার চিফ জাস্টিস হওয়ার কথা ছিল। তখন উনি একটা বিখ্যাত জাজমেন্ট দেন, হেভিয়াস কর্পাস জাজমেন্ট। উনি বলেছিলেন সেখানে যে ইভেন ইফ ডিউরিং দ্য এমার্জেন্সি পুলিশ বাহিনী যদি কাউকে ধরে নিয়ে যায়, তাকে জানাতে হবে তার পরিবারকে কোথায় আছে, কখন দেখা হবে, আই মিন সে বেঁচে আছে, সুস্থ আছে, এই বেসিক ইনফরমেশন দিতে। এটা ডিসেন্টিং জাজমেন্ট ছিল, মানে সব জাজরাই দিয়েছে যে এমার্জেন্সির সময় হেভিয়াস কর্পাস হবে না, উনি বলেছে হবে। এবং উনি ওই দিনই ওনার ওয়াইফকে বলেছিল ইন্দিরা গান্ধী আমাকে চিফ জাস্টিস করবে না, কারণ আমি তার বিরুদ্ধে একটা রায় দিয়েছি। এবং আলটিমেটলি দেখা গেল ওনাকে চিফ জাস্টিস করেনি এবং উনি রিজাইন করে। তো এনফোর্স ডিসঅ্যাপিয়ারেন্সটা আমাদের দেশে কিছু মাত্রায় আছে, এবং এর সাথে কিন্তু জঙ্গিবাদের কানেকশনটা এরকম যে হয়তোবা সরকারের পক্ষে আইনজীবী আই মিন পুলিশ বাহিনী কোনো বিরোধী দলের কাউকে উঠিয়ে নিয়ে গেছে, আবার কিছু জঙ্গি পলাতকও হয়ে গেছে। এটার সাথে কোনটা কি আলাদা করা খুব কঠিন হয়ে যাচ্ছে, ট্রেস আউট করা যাচ্ছে না। সংখ্যাটা বিশাল, 700-800 ডিসঅ্যাপিয়ার্ড। তার মধ্যে জঙ্গি হিসেবে পালিয়ে আছে কয়জন পুলিশের কাছে, কয়জন মারা গেছে, কোনো কিছু আলাদা করা যায় না। ইলেকশনে প্রভাব বিস্তার করতে পারে বলে মনে করছে এই কনটেক্সটে? সেটা তো আপনার অ্যাজ এ হোল ইলেকশনের প্রভাবটা, ইলেকশনটা ফ্রি ফেয়ার ইনক্লুসিভ হতে গেলে এটা বিএনপির একটা মহান দায়িত্ব আছে। বিএনপি কতটুকু প্রেশার ক্রিয়েট করতে পারবে, আমি জ্বালাও পোড়াওয়ার প্রেশার বলছি না, আমি জনগণের প্রেশার, সব মিলিয়ে প্রেশার। আমাদের দেশে ক্ষমতাসীন দল ছেড়ে দেয় কোনো কিছু, এটা কখনোই ঘটেনি। তো সংলাপের চেয়ে এই প্রেশার ক্রিয়েট বা আন্দোলনেরই একটি বেশি প্রেফারেন্স দেখতে পাচ্ছেন? সূত্রপাতই হয়নি। সো এই প্রেশার ক্রিয়েট, পজিটিভ প্রেশার ক্রিয়েশন থেকে, সংলাপ থেকে, তারপরে আমি একটা বিরতিতে যাব, তার আগে শিরিন আপার কাছ থেকে শুনতে চাই। আপা, আমাদের এই এখানে এসে অনেকে যেটা বলেছেন যে বিএনপি সেই দাবিটি তুলতে পারছে না বা বিরোধী দল সেটি নিয়ে আসতে পারছে না, সংলাপের দাবিটি কিংবা অন্য দাবিগুলোকেও। আমি মনে করি যে কথাগুলো বলা হয়েছে এটা শুধু বিএনপির বিষয় না। যদি এই যে কথাটা বলা হলো সন্ত্রাস এবং এগুলো ডিসঅ্যাপিয়ারেন্সের কথা যেটা বলা হলো, এগুলো সবারই কথা, আমার কথা, আপনার কথা, সবার কথা। কিন্তু সেটা আসলে কি হচ্ছে সেটা হচ্ছে বড় কথা। কিন্তু আমি মনে করি আমার দেশ এখন সত্যিকার অর্থে আমি যদি বলি, আমাদের এই স্বাধীনতা যুদ্ধ পরবর্তী সময় থেকে যাবৎকালের যদি আমি রাজনীতির প্রেক্ষাপটগুলো দেখি, আজকে এমন একটি জায়গায় এসে আমরা দাঁড়িয়েছি যেখানে 2008 সাল থেকে একটা হচ্ছে আমার সংবিধানকে আমি প্রতিস্থাপন করছি, আমি ফেরত আসছি বাংলাদেশে মুক্তিযুদ্ধের চেতনায়, আমি ফেরত আসছি আমার অসাম্প্রদায়িক বাংলাদেশে। আর 15ই আগস্টের পরবর্তীতে যে রাজনীতিটা শুরু হয়েছিল সেই রাজনীতিটা শেষ করার প্রয়োজন এখানে। পাকিস্তানি ধারা রাজনীতি বাংলাদেশে চলবে কিনা, নাকি আমার মুক্তিযুদ্ধের চেতনায় বাংলাদেশ চলবে, আমার এই জায়গাটা রাজনৈতিক সংকটটা তৈরি হয়ে গেছে। ফলে এইটাকে কেন্দ্র করেই কিন্তু সংকটগুলো, সেই সংকটে আপনার মনে করবার কোনোই কারণ নেই যারা পাকিস্তানি ধারায়, যারা সন্ত্রাস এবং জঙ্গিবাদকে লালন করতে চায়, তারা সহজভাবে আপনাকে ছেড়ে দিবে সংলাপের মাধ্যমে। কে জিতলো কে হারলো সেখানে মনে করবে, আমরা এটা মনে করি না। এবং মনে করি না বলেই আমি মনে করি যে গণতন্ত্রের প্রশ্নে, নির্বাচনের প্রশ্নে, যেমন গ্রহণযোগ্য নির্বাচন আমার খুব জরুরি, সমান সুযোগ জরুরি, কিন্তু কাদের জন্য এই সমান সুযোগ হবে সেইটাও আমাকে দেখতে হবে এবং সেটা দেখে নিয়েই আমাকে বিবেচনায় আনতে হবে। এবং বিএনপিকে আমি ওয়েলকাম করব যে আসুন, বারবার করে বলা হচ্ছে যুদ্ধ অপরাধীদেরকে ছাড়ুন, জঙ্গি সন্ত্রাসীদেরকে ছাড়ুন, সেই নেটওয়ার্কটাকে ছাড়ুন, আপনি মুক্তিযুদ্ধের চেতনায় বাংলাদেশ গড়বেন, সেই জায়গাটায় আসুন, তাহলে দেখা যাবে যে সত্যিকার অর্থেই একটা লেভেল প্লেইং ফিল্ড হয়ে সুন্দর একটা নির্বাচনে আমরা অংশগ্রহণ করতে পারবো। আমরা শেষবারের মতো একটি বিরতি নিয়ে ফিরতে চাই। ধন্যবাদ আপা। আমরা আবারও তিনজনের কাছ থেকে সংক্ষেপে শুনবো এবং দর্শক সে পর্যন্ত আপনারা থাকবেন আমাদের সাথে আজকের এই নিটোল টাটা টেবিল টকে। আমরা আবার ফিরে এলাম আজকের নিটোল টাটা টেবিল টকে। মূলত তিনজনের কাছ থেকে শেষ রাউন্ডে শুনতে চাই আগামী দিনের কিছু বাস্তবতা এবং চ্যালেঞ্জ নির্বাচন নিয়ে। প্রথমে শিরিন আক্তার, আপনার কাছে। আমার কাছে ওইটাই বড় চ্যালেঞ্জ যে নির্বাচনটা সুষ্ঠুভাবে, সুন্দরভাবে হবার জন্যে আমাদের সবাইকে একটা জায়গায় একমত হতে হবে। এবং সেই একমত হবার ক্ষেত্রেই আমি যে কথাটি বলছিলাম এর আগে আমাদের
বিরতির আগে যে কথাটি বলছিলাম আমি, যে এবারকার নির্বাচনটা কিন্তু ভীষণ মাত্রায় রাজনৈতিক বিষয়টিকে বিবেচনার জায়গা রাখে, যে রাজনৈতিকভাবে আমি কোন বাংলাদেশ চাই, সেই জায়গাটাইতে ক্যাম্পেইনটা হবে আমি মনে করি। আমার কাছে মনে হয় সেটা করা আদর্শিক একটা জায়গাতে, যে মুক্তিযুদ্ধের চেতনায় বাংলাদেশ চাই নাকি পাকিস্তানি ধারার বোতন করে একটা বাংলাদেশ মডেলিং এ বাংলাদেশ হবে। এই জায়গাটাকে যদি চ্যালেঞ্জ হিসেবে নিই, তাহলে পুরো ব্যাপারটি একটা আদর্শিক জায়গা তৈরি হবে, এবং সেই আদর্শিক জায়গাটাতেই আজকে আমার 16 কোটি মানুষকে আসা দরকার। এবং সেখানে নির্বাচন অবশ্যই একটা গুরুত্বপূর্ণ বিষয়, এবং সেখানে নির্বাচন কমিশন তার যে শক্তি সেটা নিয়ে তাকে দাঁড়ানো দরকার। আর এদিক থেকে নির্বাচনকালীন সরকার ইতিমধ্যে আমরা যা তৈরি করেছি সেই বিষয়ে আমার মনে হয় যদি কোনো আলোচনা থাকে, আলোচনা হতে পারে, আলোচনার দ্বার সবসময় খোলা, এবং সেখানে সংলাপ হতে পারে, সংলাপের দ্বারও খোলা। কিন্তু আমার বক্তব্য হচ্ছে যে এই সুযোগটা যারা দেশটাকে ধ্বংস করে দিতে চায়, যারা স্বাধীনতা বিশ্বাস করে না, যারা বাংলাদেশের গণহত্যায় বিশ্বাস করে না, 71-এ বিশ্বাস করে না, তারা এটা হতে দিবে এটা মনে করার জায়গাটা খুব কম। সুতরাং সেই দিক থেকে আমাদের সবাইকে অত্যন্ত সচেতন এবং সজাগ থাকা দরকার, যে অনেক সময় পার করেছি আমরা, কিন্তু সামনের দিকে আমাদেরকে আগাতে হবে, সামনের দিকে যেতে হবে। এবং আজকে যে সামনের দিকে আগানোর জন্য যে সমস্ত কর্মসূচি আমরা হাতে নিয়েছি, বা আমরা যেমন আমরা বলছি 21 সালে মধ্যম আয়ের দেশ, 41 সালে উন্নত দেশ, বা বিএনপি বলছে 2030, আমাদের এই সমস্ত জায়গা জাতিসংঘের ঘোষিত একটা সময়সীমা রয়েছে। যদি সত্যি এগুলো আমরা করতে চাই, এই জায়গাগুলোতে আমাদেরকে ঐক্যবদ্ধ হয়ে সামনের দিকে আগাতে হবে। তাহলে আমার মনে হয় যে আগামী নির্বাচন আমরা একটা সুষ্ঠু সুন্দর নির্বাচন। যেহেতু আমরা শেষের দিকে, বিশেষ করে দল হিসেবে জাসদের পক্ষ থেকে আপনি যেই বড় দাগের আলোচনাগুলো, প্রস্তাবনা বা এজেন্ডাগুলোর কথা বললেন, যেগুলো কনসিডার করা উচিত, সেগুলো কি আপনারা কোন ফোরামে বা ইলেকশন কমিশন সংলাপের ক্ষেত্রে? সংলাপে তো আমরা বলবোই, বলবো, এবং ইতিমধ্যে আমরা সেটা শুরু করেছি। আমরা আমাদের বক্তব্যে, আমাদের কার্যক্রমে সেগুলো আমরা শুরু করেছি, যে এবারে নিহাইতি একটি শুধু ভোটের জন্য ভোট ঘটনাটি এভাবে এবার না নেওয়া উচিত। এবারে আমাদেরকে সেই জায়গাটা দাঁড়ানো দরকার। ওকে, শামীম ভাই আপনার? জি অবশ্যই, বর্তমান সরকার অথবা বঙ্গবন্ধু কন্যা অনেকগুলো চ্যালেঞ্জ ওভারকাম করেছেন। 75-এর পরে আওয়ামী লীগ আবার ক্ষমতায় আসবে, এটা কিন্তু অনেকেই কল্পনা করেনি, কিন্তু উনি ক্ষমতায় আনতে পেরেছেন। এই সরকারও যে এত লম্বা সময় টিকবে, এটাও অনেকেই কল্পনা করেনি। এই সরকার অনেক দিন টিকে গেছে। সামনে এখন তো বাংলাদেশের ইতিহাসে লংগেস্ট আওয়ামী লীগের কিউমুলেটিভ পিরিয়ড, টোটাল যদি 72 থেকে যোগ করা, সবচেয়ে বেশি সময় ক্ষমতা ছিল আওয়ামী লীগ। সেই জন্য 10 বছর ক্ষমতায় কন্টিনিউয়াস থাকার এবং টোটাল কিউমুলেটিভ বেশি থাকার পরও দেশ যদি পাকিস্তানি ধারায় চলে যায় কখনো বা কিছুটা, এটার দায় সরকার হিসেবে আওয়ামী লীগ এড়াতে পারে না। এটা আমার ব্যক্তিগত অভিমত। নিশ্চয়ই রাষ্ট্র পরিচালনায় কোনো ঘাটতি ছিল, নিশ্চয়ই রাষ্ট্রের প্রচারণায় কোনো ঘাটতি ছিল, যেখানে সাম্প্রদায়িক রাজনীতি বেশি উৎসাহিত দানা বাঁধতে পেরেছে। হ্যাঁ, দানা বাঁধতে পেরেছে, জনসমর্থন পেয়েছে। আমার সবচেয়ে ভয়টা ওই জায়গাতেই। আমি 1% 2% জঙ্গি নিয়ে কোনো অরিড না, বা 2-3% কোনো জঙ্গিবাদী দল নিয়ে অরিড না, কিন্তু সুশাসনের অভাবে, গণতন্ত্রের অভাবে ওই লোকগুলো যদি জনসমর্থনের একটা অংশ পেয়ে যায় 16 কোটি লোকের, তখন এটা রিয়েল ক্রাইসিস হবে। জনসমর্থন বলে ওরা কি একটা ক্যাটালিস্টের ভূমিকা পালন করতে পারে নির্বাচনে? সুশাসনের অভাব হয় সেখানে উগ্রপন্থী দলরা, কারণ উগ্রপন্থী দলের যারা নেতা হয় তারা কিন্তু আদর্শবাদী হয়, ফাইন্যান্সিয়ালি অ্যাপারেন্টলি সৎ হয়, তারা কিন্তু আইকন ক্রিয়েট করতে পারে। যখন ইন্দিরা গান্ধী ইমার্জেন্সি দিল, তখনই কিন্তু বিজেপি ভারতে এত শক্তিশালী হলো। কংগ্রেস ফেইল্ড হলো সুশাসন দিতে, বিজেপি এগিয়ে গেল। আরএসএস এর মতো দল, তাদের লোকজন আজকে এখন ভারতের মন্ত্রী, যারা মসজিদ ভেঙেছে, যারা স্পষ্ট বলে হিটলার ওয়াজ দ্য গ্রেটেস্ট লিডার, হিটলারের যেভাবে করে জিউসদের বের করেছে ভারত থেকে, আমরা সেভাবে মুসলিমদের বের করব। সুশাসনের অভাবে, কংগ্রেসের সুশাসনের অভাবে তারা আজকে জনপ্রিয় এবং খুবই জনপ্রিয়, এবং মোদি ফোবিয়া পুরো। এগুলো বাংলাদেশের জন্য একটা মেসেজ, আমি মনে করি সব দেশের জন্য একটি মেসেজ। এখানে আপনার সামনের চ্যালেঞ্জটা অনেক কঠিন। আমি মনে করি আওয়ামী লীগের পয়েন্ট অফ ভিউ থেকে দেখলে তারা একটা উন্নয়নের জোয়ার আনতে পেরেছে ডেফিনেটলি। রাস্তাঘাট যদিও এর সুফল জনগণ খুব বেশি পাচ্ছে এমনটা না। আমি একটা ছোট চেম্বার চালাই, সেখানে 2,500 টাকা ট্যাক্স দিতে হয়, মানে কমার্শিয়াল ট্যাক্স প্রতি মাসে 2,500 টাকা, এবং আমাকে মশার কামড় খেতে হচ্ছে। তো সেটা হচ্ছে, তো সেখান থেকে আওয়ামী লীগের এখানে কিন্তু প্রশ্ন থেকে যায় যে সংসদের বিরোধী দল জাতীয় পার্টি এটিকে
কতটা প্রতিবাদের ভাষায় নিয়ে আসতে চেষ্টা পারছে? করছে। এখানে আচ্ছা। এখানে একটা প্রবলেম হচ্ছে, তৃতীয় বিশ্বের দেশে কোনো দেশ যখন মেজরিটি পেয়ে যায় যে দল, তখন তারা অন্য দলকে কখনো গুরুত্ব দেয় না। আচ্ছা। আর অ্যাবসলিউট মেজরিটি যেটা আওয়ামী লীগ পেয়ে গেছে, এবং আমাদের বর্তমান সংকট যেগুলো বিএনপি বলছে সংবিধান পরিবর্তনের প্রশ্নটা আসছে, আওয়ামী লীগ রাজি না হলে সংবিধান পরিবর্তন হবে কিভাবে? আপনি তো সংবিধান ওভারনাইট পরিবর্তন করতে পারবেন না, পার্লামেন্ট এখানে কনসেনসাসের প্রয়োজন আছে আগেই। সেটি বিএনপির দাবিগুলো দেওয়ার আগে কিন্তু আমরা এটা মাথায় রাখতে একদমই হবে। শেষের দিকে আমি যেটা মনে করি sentence শেষ বঙ্গবন্ধু করলে। কন্যার অনেক সাকসেস আছে, ফাইনাল সাকসেসটা হচ্ছে সামনের ইলেকশনটায় বিএনপি কে নিয়ে আসা এবং একটা Inclusive মোটামুটি সবাইকে নিয়ে inclusive। আমি বলবো না ইউরোপিয়ান আমেরিকান স্টাইল ইলেকশনের জন্য আমরা এখনো রেডি হয়েছি, Okay. বাট 5 জনের রিপিটিশনটা আমাদের জন্য কম্পারেটিভলি বেটার একটা ভার্সন Better নিয়ে একটা আসা election যেতে আমরা পারে। expect করছি। ধন্যবাদ ব্যারিস্টার শামীম হায়দার পাটোয়ারি, ইনাম আহমেদ চৌধুরী। হ্যাঁ, আমি ওইখানে রেস্ট ধরেই বলবো যে এটা সাফল্য তখনই হবে যখন সব দলগুলো নির্বাচনে ইচ্ছে করে এগোতে অংশগ্রহণ করতে পারবে এবং একটা অবস্থার সৃষ্টি হতে পারে, গণতান্ত্রিক একটা আবহ হতে পারে যেখানে সবাই অংশগ্রহণ করছে এবং ভোটাররা নির্বিঘ্নে ভোট দিতে পারছে। কোনো ক্রস ফায়ার হবে, কখন ধরে উঠিয়ে নিয়ে যাবে, কখন চাকরিচ্যুত হয়ে যাবে, এসব ভয় যেন আতঙ্ক তাদের মধ্যে বিরাজ না করে। সুতরাং এটা কিন্তু সবচেয়ে আসল ব্যাপার এবং আমরা আশা করব যে সেই বোধোদয় থাকবে এবং সেটা সেই অনুসারে সেটাকেই সাফল্য, যেটা ব্যারিস্টার শামীম পাটোয়ারি বললেন, সেটাই হবে টেস্ট কেস। সাফল্য না অসাফল্য তার টেস্ট কেস হচ্ছে ওটাই। জঙ্গি সন্ত্রাসী যেটা বলা হয়েছে সেভাবে কারো কোনো দ্বিমত নেই, জঙ্গি সন্ত্রাসী নিশ্চয়ই এটাকে নির্মূল করতে হবে, কিন্তু কিভাবে এটাকে সত্যি সত্যি আন্তরিকতার সঙ্গে করতে হলে যে মেকানিজম তার প্রয়োজন, সবার সঙ্গে আলোচনা করে আলোচনার ভিত্তিতে এগোতে হবে, সমস্ত সমাজকে এখানে নিয়ে আসতে হবে। এখানে জঙ্গি সন্ত্রাসকে ধরা যদি বিরোধী দলকে নিয়ন্ত্রণ করার বা বিরোধী দল দমন করার জন্য এটা শুধু ব্যবহার হয়, তাহলে কিন্তু আসলে কিছুই হবে না এবং সবাই বুঝেও যাবে এটা জঙ্গি সন্ত্রাসীদের আসলে বিরুদ্ধচারণ হচ্ছে না। আর যে মুক্তিযুদ্ধের চেতনা, সেটা আমাদের নিশ্চয়ই আমাদের প্রতিষ্ঠা করতে হবে। মুক্তিযুদ্ধের চেতনা কি? এখানে গণতন্ত্র রয়েছে, সমান অধিকার রয়েছে, আইনের শাসনের কথা আছে, সকলের সমান অধিকারের কথা আছে। আপনার ধরুন যে ফ্রুটস অফ ডেমোক্রেসি যেটা আপনার ইভেন আপনার বলবো যে সুষম সমাজ করে, সেটা হচ্ছে গণতান্ত্রিক আমাদের মুক্তিযুদ্ধের চেতনা, সেখানে অসাম্প্রদায়িক বাংলাদেশ, সেগুলো এই যে আমাদের যে রয়েছে সমান অধিকার, গণতন্ত্র, আইনের শাসন, এগুলোই তো আমরা বলছি আমাদের একটা চ্যালেঞ্জের জায়গা যেটি মেনশন করা হয়েছে যে আপনার দল এই আলোচনার এজেন্ডাগুলোকে কতটা স্ট্র্যাটেজিক্যালি প্লেস করতে পারছে তার উপর রেসপন্স পাওয়ার একটা ব্যাপার আছে সেখানে। সেটা তো আছেই, সেটা তো দলটা করতে হবে। যেমন নির্বাচনকালীন সরকারের রূপরেখা এখনো ফর্মুলা আসেনি, নির্বাচনকালীন আছে, কিন্তু আজকে আরেকটা জিনিস দেখা যাচ্ছে যে জনগণও এতে ব্যাপারে কিন্তু অত্যন্ত সচেতন হয়ে আসছে। এমনকি বিএনপিকে এখন এই প্রশ্ন ফেস করতে হচ্ছে, তোমরা কেন আরো এগিয়ে আসছো না, যেটা আসলে হচ্ছে কি তোমরা কেন এই ধরনের ফেস করতে হচ্ছে। আসলে কিন্তু এটা কিন্তু একটা বড় প্রশ্ন, এই প্রেশারটা কিন্তু বিএনপির উপরে একটি ভীতির জায়গা আছে যে এবার বেশি এগিয়ে আসলে সন্ত্রাসের কোনো সম্ভাবনা থেকে যায় কিনা, সন্ত্রাস আনরেস্ট কোনো সিচুয়েশন। আমি আগেই বলেছি সন্ত্রাস, জঙ্গি সন্ত্রাসী যেটা বলছি সেটা হচ্ছে অন্য জিনিস, কিন্তু স্টেট টেরোরিজম হচ্ছে একটা অন্য জিনিস, সেটা অবশ্যই। কিন্তু যেটা হচ্ছে ওই যে ডেথ ইন কাস্টডি, অমুক তমুক যেগুলো, সেটা হচ্ছে অন্য ব্যাপার। কিন্তু এই জঙ্গি সন্ত্রাসীর ব্যাপার আমাদের খুব সিরিয়াসলি এটা দেখতে হবে এবং সমস্ত সমাজকে এটাকে ইনভলভ করতে হবে, তার কিন্তু আমরা এখান থেকে অতিক্রম করতে পারবো না, কারণ এটা অত্যন্ত বিশদভাবে এটা আমাদের সমাজে আবৃত করে ফেলতে পারে, এই আশঙ্কাটা। আমি এই একটা আশার টোন নিয়ে আমি ফিরতে চাই, সবার সঙ্গে ঐকমত্য এটাই হচ্ছে আমাদের আগামী দিনের সাকসেসের মূল মাপকাঠি, হচ্ছে যে আমরা একটা সত্যিকারের পার্টিসিপেটরি নির্বাচন করতে পারছি কি পারছি না। আচ্ছা, এই আশাবাদের জায়গায় আপনার একটি কোনো পয়েন্ট শেষে আমরা যোগ করতে চান কিনা, আমরা শেষ করবো। আশাবাদের জায়গা, হ্যাঁ, আশাবাদ তো করতেই হবে, আশাবাদ না করলে আর কোনো জায়গা নেই। তো আশাবাদের জায়গাটা যা কিছু আমরা আলোচনা করলাম, সেই আলোচনাগুলোর মধ্য দিয়েই যদি শেষের কথাটাই ধরি, একটা অসাম্প্রদায়িক বাংলাদেশ, মুক্তিযুদ্ধের চেতনায় বাংলাদেশ, তাহলে তার বিরুদ্ধে কি কি আছে, তার সেটা করবার ক্ষেত্রে সংকটগুলো কি কি, বাধাগুলো কি কি, সেই জায়গাগুলো চিহ্নিত করি আমরা। সেই জায়গাগুলো চিহ্নিত করলেই আমার মনে হয় সংকটটা আমরা মোকাবেলা করতে পারবো, সেভাবেই আমাদের। ধন্যবাদ। সেই আশাবাদের জায়গায় কোনো রেসপন্স বা কোনো আগামী দিনের ভাবনা? একটা জিনিস আমার সবসময় মনে হয়েছে যে আলোচনা করতে তো কোনো বাধা কখনোই কারো পক্ষে থাকা উচিত না। অমর্ত্য সেনের কথা অনেকবার বলেছি যে আলোচনা না করলে ডিসকাশনলেস ইনজাস্টিস হয়। হ্যাঁ, তো এই আলোচনা করলে জনগণের মধ্যে একটা উৎসাহ থাকে, আলোচনা না করলে জনগণের মধ্যে ডিসএনগেজ টলারেন্স হয়। তো আমি মনে করি যে হ্যাঁ, ছোট ছোট বিষয়গুলোতে আলোচনা শুরু হতে পারে, সেটা শীর্ষ মহল থেকে না হোক,
মধ্যম মহল থেকে হতে পারে, সেটাই। এবং নির্বাচন কমিশনের এই বিষয়ে কিছুটা রোল প্লে করা উচিত। এবং শুধুমাত্র তফসিল সময়টা ওই 3 মাসের সময় আমার মনে হয় না নির্বাচন কমিশন এত কিছু কমপ্লিট করতে পারবে। খুব সংক্ষেপে স্যার শেষ করবো আমরা। 10 সেকেন্ড। করতে চাই না, 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 feel free. সাপোর্টিভ টু না, just a sentence, হ্যাঁ। হ্যাঁ, ওটাই বলতে চাচ্ছিলাম যে ওই নির্বাচন কমিশন যে বলছেন যে তারা তফসিল ঘোষণার পরে এর আগে কিছু নেই, তাহলে তো তাদের নির্বাচন কমিশনের তো ভূমিকাই থাকছে না। আচ্ছা, আসলে আমরা ওই যে নিশ্চয়ই- আবহ সৃষ্টি করা বা তাদের কিন্তু আপনি দেখছেন যে কিছু রোল প্লে করবার আছে। এবং এই আজকে এই আলোচনায় এসে যোগ দেবার জন্য ইনাম আহমেদ চৌধুরী, শিরিন আক্তার এবং ব্যারিস্টার শামীম হায়দার পাটোয়ারি, তিনজনকে ধন্যবাদ জানাবো। এবং দর্শক যারা এতক্ষণ আমাদের সাথে ছিলেন, আপনাদেরকে ধন্যবাদ। আমরা রাত 2টায় অনুষ্ঠানটি পুনঃপ্রচার করব এবং আগামীকালকে আবারও দেখা হবে এই আশাবাদ জানিয়ে আজকে এখানেই শেষ করছি।